প্রিয় দর্শক, আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা মেসেঞ্জারে গিয়ে লিখুন। গত ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর যেমন প্রত্যাশা করেছি, ঠিক একইভাবে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর কাছেও আমাদের পাহাড় সমান প্রত্যাশা ছিল। ৬ মাস পেরিয়ে গেছে। গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর বিকশিত হবার অভূতপূর্ব একটা সুযোগ তৈরি হয়। ৬ মাসে এই সুযোগ কে কেমন ব্যবহার করতে পেরেছে? এটি নিয়েই মূলত বিশ্লেষণ, পর্যালোচনা। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির ২ গুরুত্বপূর্ণ দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামের ব্যর্থতা নিয়ে আজকে পর্যালোচনা করতে চাই। প্রিয় দর্শক, আপনাদের মতামত জানাতে পারেন। প্রথমে আসব বিএনপির ব্যর্থতা কি এই ৬ মাসে? ৩টি ভয়াবহ ব্যর্থতা দেখিয়েছে বিএনপি। আমি সেই ব্যর্থতাগুলো তুলে ধরতে চাই। প্রিয় দর্শক, প্রথমেই যদি আসি যে বিএনপির প্রথম এবং বড় ভুল কি? গত ৬ মাসে বিএনপির প্রধান ভুল হচ্ছে ছাত্রদের সঙ্গে দূরত্ব তৈরি করা। জুলাই আন্দোলনের সংগঠক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভূতপূর্ব ভূমিকা পালন করেছে। নিয়ামকের ভূমিকা পালন করে তারা আন্দোলনকে চূড়ান্ত সফলতায় নিয়ে গেছে। কিন্তু গণ অভ্যুত্থানের পর দিন যত গেছে, ততই আমরা দেখেছি এই ছাত্র সংগঠক বা সমন্বয়কদের সঙ্গে বিএনপির একটা কৃত্রিম দূরত্ব তৈরি হয়েছে। আমি কৃত্রিমই বলবো, এই কারণে বলবো যে এই দূরত্ব কিন্তু পেশি শক্তির মাধ্যমে কোনো দূরত্ব নয়। এটা হচ্ছে কথার দূরত্ব। টকশো থেকেই প্রথম বিএনপির কিছু সংখ্যক নেতা-নেত্রী সমন্বয়কদের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করে বা সমন্বয়কদের পক্ষ থেকেও অভিযোগ শানিত করা হয়। ফলশ্রুতিতে আমরা ৬ মাস জুড়েই দেখেছি যে বিএনপি এবং ছাত্রদের সঙ্গে একটা অঘোষিত লড়াইয়ের মতো অবস্থা। আমি আরেকটু স্পষ্ট করতে চাই। উদাহরণ দিচ্ছি। গত ৬ মাসে বিএনপি এমন কোনো অনুষ্ঠান করেনি, সেটা হোক সভা, সেমিনার, সিম্পোজিয়াম, গোলটেবিল, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা পালনকারী সমন্বয়ক বা ছাত্র নেতাদের আহ্বান করা হয়েছে, তাদেরকে অতিথি করা হয়েছে। বিএনপি সেই ধরনের চোখে পড়ার মতো শহীদদের পরিবারকে নিয়ে অথবা আহত বা অঙ্গহানি হওয়া ভাই বোনদের নিয়ে কোনো অনুষ্ঠানেরও আয়োজন করেনি। এই যে ছাত্রদের সঙ্গে যারা জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের সঙ্গে বিএনপির এই দূরত্ব ভয়াবহ ইমেজ সংকটে ফেলেছে দলটিকে। আমি কারো প্রতি বায়াস না হয়ে নিরপেক্ষভাবে এই আলোচনাটি করতে চাইছি, প্রিয় দর্শক। কিন্তু বিএনপি চাইলেই পারত শুধুমাত্র ছাত্র নয়, সকল রাজনৈতিক দলের অভিভাবকে পরিণত হতে। কিন্তু আমরা দুঃখজনকভাবেই দেখলাম বিএনপির এই ক্ষেত্রে একটা ভয়াবহ ঘাটতি। বিএনপির ২য় বড় ভুল কি? বিএনপির ২য় বড় ভুল হচ্ছে যে সারা দেশে তৃণমূল পর্যায়ে তো বটেই, উপজেলা, জেলা পর্যায়ে সংগঠনের নেতা কর্মীদেরকে শৃঙ্খলায় আনতে না পারা। ফলশ্রুতিতে আমরা কি দেখছি? তৃণমূল পর্যায়ে বিশৃঙ্খলতা তৈরি করেছে অনেক নেতাকর্মী। শুধু তাই নয়, বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে এখন নতুন মুখ দেখা যাচ্ছে। অনেকে অভিযোগ করে থাকেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যুক্ত হচ্ছে। আবার এই অভিযোগও জোরে সোরে উঠছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছেন, সতর্ক করছেন যে হুন্ডা বাহিনী বা অপরিচিত মুখ বা সুযোগ সন্ধানীদের যেন আশ্রয় না দেয়া হয়। কিন্তু এই কথা আসলে পরিপূর্ণভাবে শুনতে চাইছে না বিএনপির নেতাকর্মীরা। ফলে তৃণমূল পর্যায়ে আমরা দেখছি যে একটা শৃঙ্খলা না মানার প্রতিযোগিতা চলছে। আমি স্পষ্টভাবে আরেকটা উদাহরণ দেই এই শৃঙ্খলা না মানার প্রতিযোগিতার। বিভিন্ন জেলায় বিএনপির অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগানের পরিবর্তে জয় বাংলা স্লোগান দিয়ে দিচ্ছে কেউ। এরা কিন্তু একেবারেই সুযোগ সন্ধানী হিসেবে দলে যুক্ত হয়েছে। ফলে এই যে বিএনপির একটা দেশপ্রেমিক ইমেজ বা বিএনপির একটা সুসংগঠিত ইমেজ, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবেই। নইলে বিএনপির বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দল এই অভিযোগ করার সুযোগ পেত না যে যেই লাউ সেই কদু। এটা কিন্তু সুনির্দিষ্ট অনেকগুলো কারণে অবস্থা তৈরি করার সুযোগ করে দেওয়া হয়েছে। যেমন বিএনপির নাম ভাঙিয়ে
অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে। হয়তো তারা বিএনপির সামান্য সমর্থক ছিল, কিন্তু পরিস্থিতি পরিবর্তন হওয়ার সঙ্গে, সঙ্গে আওয়ামী লীগ পালিয়েছে। সেই জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপির সঙ্গে সরাসরি যুক্ত এরকম নেতাকর্মীরা একই কাজ শুরু করে দিয়েছে। এটা অবশ্যই বিএনপির জন্যে ভয়াবহ, নিঃসন্দেহে ভয়াবহ ব্যর্থতা। আর ৩ নাম্বার ব্যর্থতা হচ্ছে বিএনপির ফিনিক্স পাখি। এই মুহূর্তে বিএনপির ফিনিক্স পাখি কে? সবাই এক বাক্যে বলবেন যে বিএনপির ফিনিক্স পাখি হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের ফিরে আসার পরিবেশ তৈরি করতে না পারা বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ একটা ব্যর্থতা। পৃথিবীতে যত গণ অভ্যুত্থান হয়েছে, ধরুন ইরানের কথা বলি, অথবা আফগানিস্তানের কথা বলি, অথবা কিউবা থেকে শুরু করে অন্যান্য যেসব রাষ্ট্রে বিপ্লব হয়েছে বা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কখনো কি গণ অভ্যুত্থানের পক্ষের নির্বাসিত নেতারা এত দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থেকেছেন? একটা উদাহরণ দেন। একটা উদাহরণ আপনাদের কাছেই চাইছি। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন এখনো ফিরছে না? কারণ বিভিন্ন বিশ্বস্ত সূত্র বলছে যে বাংলাদেশে ফেরার মতো এখনো পরিস্থিতি তৈরি হয়নি। এখন এই যে পরিস্থিতিটি তৈরি হয়নি, এটা তৈরি করতে পারেনি আসলে সংগঠন হিসেবে বিএনপি। ফলে বিএনপিকে জাগিয়ে তুলবার, বিএনপির মধ্যে নবজাগরণ তৈরি করার যিনি অনুঘটক তারেক রহমান, তিনি এখন পর্যন্ত দেশে আসার সিদ্ধান্ত নেননি। এই ৩ টি ব্যর্থতা যদি ৬ মাসে বিএনপি দূর করতে পারত আস্তে, আস্তে, তাহলে তার ইমেজ আরো বৃদ্ধি পেত। বিএনপি আরো এগিয়ে যেতে পারত। একটা বৃহৎ জনপ্রিয় দল হিসেবে মানুষের আরো আস্থা অর্জন করতে পারত। প্রিয় দর্শক, এবার আসি জামাতের এই ৬ মাসে কি মারাত্মক ভুল রয়েছে। আমি ৩ টি ভুলকে চিহ্নিত করেছি। ১ম ভুল হচ্ছে জামাতের আইডেন্টিটি, নিবন্ধন এবং প্রতীক ফিরে না পাওয়া। এই ৬ মাসে জামাতের এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? একটা দলের পরিচয় নির্ভর করে তার নিবন্ধনের উপর। বাংলাদেশের প্রেক্ষাপটে তো বটেই। একসময় নিবন্ধনের প্রয়োজন ছিল না। কিন্তু যখন থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে, তখন তো অবশ্যই নিবন্ধন একটা গুরুত্বপূর্ণ এবং আকাঙ্ক্ষিত বিষয়। কিন্তু আদালতের ঘাড়ে বন্দুক রেখে জামাতের নিবন্ধনকে বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, জামাতের প্রতীকও বাতিল হয়েছে। এখনো সেই অবস্থাটিতেই রয়েছে জামাত। ৬ মাস পেরিয়ে গেছে। আদালতের দীর্ঘসূত্রতার কবলে পড়ে জামাত আলস্যে বা একটা ভয়াবহ সংকটের মধ্যে যে অজান্তেই পড়ে গেছে, এটা হয়তো জামাতের নেতৃবৃন্দ স্বীকার করবেন না। কিন্তু তারা এই বেড়াজালের মধ্যে পড়ে গেছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। নুরুল হক নূর, ডাকসুর সাবেক ভিপি। তার বাংলাদেশ গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেয়নি হাবিবুল আওয়াল কমিশন। তারা কিন্তু নিবন্ধন দেয়নি ভিপি নূরের পক্ষ থেকে সেই সময়ে, মানে আওয়ামী লীগের সময়ে ২০২৪ যে নির্বাচন অনুষ্ঠিত হয় তার আগে অভিযোগ করা হয়েছিল যে হাবিবুল আউল কমিশন পরিকল্পিতভাবে নতুন রাজনৈতিক দল, যেসব দল আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করে তাদেরকে নিবন্ধন দেয়নি। দেখুন, গণ অভ্যুত্থানের পর সেই হাবিবুল আওয়াল কমিশনই কিন্তু ভিপি নূরের বাংলাদেশ গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে বাধ্য হয়েছে। কারণ তারা উদ্যোগী হয়েছে, প্রতিবাদ মুখর হয়েছে, এটা নিয়ে তদবির ও দুতিয়ালি করেছে। যে কারণে গণ অভ্যুত্থানের অল্প দিনের মধ্যে গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ আরো কয়েকটি রাজনৈতিক দল, জোনায়েদ সাকির, গণসংহতি আন্দোলন নিবন্ধন পেয়েছে। যদিও গণসংহতি আন্দোলন আদালতের মাধ্যমে নিবন্ধন পেয়েছে। কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামী এখনো নিবন্ধন ফিরে পায়নি। উচ্চ আদালতে বিচারাধীন আছে এই দীর্ঘসূত্রতার মধ্যে কিন্তু এই বিষয়ের কার্যক্রমটি বা এই বিষয়ের বিচারটি পড়ে গেছে। এখন কবে এটার শুনানি হবে, কবে নিবন্ধন পাবে, সেটা কিন্তু অনিশ্চিত। কিন্তু এই রাজনৈতিক দলটি যদি যথাসময়ে উদ্যোগী হতো, তারা যদি আইনগতই হোক বা নির্বাচন কমিশনের সঙ্গে নৈতিকতার ভিত্তিতেই হোক, যদি তৎপরতা চালাতে পারত, হয়তো ৩ মাসের মধ্যে বা ১ম মাসেই নিবন্ধন পেয়ে গেলেও পেতে পারত। সুতরাং এটি হচ্ছে জামাত ইসলামের ১ম এবং প্রধান ব্যর্থতা, নিবন্ধন প্রতীক ফিরে না পাওয়া।
দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে তাদের গুরুত্বপূর্ণ নেতা গ্রেফতার হওয়ার সময় যিনি ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে না পারা। আপনারা জানেন যে বিএনপির অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি বা নেতা ইতোমধ্যে বেরিয়ে গেছেন। গণ অভ্যুত্থানের পর জামাত তাদের এই গুরুত্বপূর্ণ নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে পারেনি। অথচ মানবতা বিরোধী অপরাধের বিচার যখন হয় তখন সবচেয়ে দুর্বল চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করেছিল প্রসিকিউশন এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে। যে কারণেই তারা কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়েও ফাঁসিটি দিতে বিলম্ব করছিল বা সময় নিচ্ছিল। কিন্তু দেখুন, আগস্টের পর ৬ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এটিকে শুনানিতে আনতে পারেনি এখনো জামাত, এটিকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে পারেনি। এটা একটা বড় ব্যর্থতা। এটিএম আজহারুল ইসলামের সমসাময়িক সময়ে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের মধ্যে কারো কারো মৃত্যুদণ্ড হয়েছে, কেউ কেউ আবার জেলখানায় মারা গেছেন। একমাত্র নেতা হিসেবে এটিএম আজহারুল ইসলামই বেঁচে আছেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ব্যক্তিকে জেল মুক্ত করতে পারল না জামাত। অথচ জামাতের চোখের সামনেই অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি বা রাজনীতিক বেরিয়ে গেছে। আর জামাতের ৩ নম্বর বড় ব্যর্থতা হচ্ছে যে গণমাধ্যম তৈরি করতে না পারা। কেমন? রাজনৈতিক দল হিসেবে আমরা ১৬ বছরকে যদি সামনে রেখি অথবা মুক্তিযুদ্ধের পরের সময় থেকে যদি ধরি, দেখব জামাতের বিভিন্ন সময় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে গণমাধ্যম। জামাত সম্পর্কে সবসময়ই নেতিবাচক বয়ান দিয়েছে এই গণমাধ্যম। গণ অভ্যুত্থানের পর যে গণমাধ্যম ফ্যাসিবাদের দোসর ছিল, রাতারাতি তারা ভোল পাল্টিয়ে গণ অভ্যুত্থানের পক্ষের হয়ে গেছে। সেই সব গণমাধ্যম জামাতকে ব্যাপক কাভারেজ দিয়েছে। কিন্তু দেখুন, আগস্টে জামাত যে কাভারেজ পেয়েছে, সেপ্টেম্বরে যে কাভারেজ পেয়েছে, এখন কি সেই কাভারেজ পাচ্ছে? বরং জামাতের নেগেটিভ নানান দিক এখন মিডিয়ায় আনা হচ্ছে। সেই সব বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা বা সেই সংক্রান্ত খবরগুলো হাইলাইট করা হচ্ছে। এক্ষেত্রে জামাতের সবচেয়ে বড় ৩ নাম্বার ব্যর্থতা হচ্ছে বিকল্প গণমাধ্যম তৈরি করতে না পারা। তারা এই ৬ মাসের মধ্যে টিভি চ্যানেল, পত্রিকার লাইসেন্স যেমন নিতে পারত, ডিক্লারেশন যেমন পেত, ঠিক এমন একটি রাজনৈতিক সরকার এলো যার সঙ্গে জামাতের বিরোধিতা থাকলো, তখন কিন্তু এটা সম্ভব নয়। সুতরাং জামাত যে সুবর্ণ ৬ মাস হারিয়েছে এই বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে, এটা হয়তো এখন টের পাচ্ছে না, কিন্তু সময় গেলে অবশ্যই উপলব্ধি করবে যে তাদের এখানে ভয়াবহ ব্যর্থতা ছিল। গত ২০১৩ সালের ৬ মে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল দিগন্ত টেলিভিশন। দিগন্ত টেলিভিশন প্রতিষ্ঠা করেছিলেন জামাতের নির্বাহী কমিটির অন্যতম সদস্য মীর কাসেম আলী। তিনি শুধু রাজনীতিক হিসেবে নন, তিনি উদ্যোক্তা হিসেবেও বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি রাজনৈতিক ব্যক্তি হলেও যাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠান গড়েছিলেন তাদের অধিকাংশেরই রাজনৈতিক কোনো পরিচয় ছিল না। তবে তারা জামাতপন্থী ব্যবসায়ী ছিলেন। এর মধ্যে ২-৪ জন বিএনপিপন্থী ব্যবসায়ীও ছিলেন। তার মানে বিএনপি জামাতপন্থী ব্যবসায়ীদের একত্রিত করে এই দিগন্ত টিভি প্রতিষ্ঠা করেছিলেন মীর কাসেম আলী। এখন দেখুন, সরাসরি জামাতের সঙ্গে সম্পৃক্ততা না থাকলেও দিগন্ত টেলিভিশনের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে দিগন্ত টেলিভিশনের এই রাজনৈতিক সংগঠন জামাত। ৮ই আগস্ট ২০২৪ দুঃখিত, গণ অভ্যুত্থানের ৩ দিন পর দিগন্ত টেলিভিশনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ৬ মাস পেরিয়ে গেলেও এটি আলোর মুখ দেখছে না। দিগন্ত টিভি যদি আলোর মুখ দেখত তাহলে বুদ্ধিবৃত্তিকভাবে লাভবান হতো গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ। একদম সুনির্দিষ্টভাবে বলা যায় যে রাজনৈতিকভাবে জামাতে ইসলামী লাভবান হতো এই চ্যানেলটির মধ্য দিয়ে। সুতরাং ৬ মাসে তারা নতুন চ্যানেল তো প্রতিষ্ঠা করতে পারেনি, বরং তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া বিপুল জনপ্রিয় দিগন্ত টেলিভিশনকেও চালু করতে পারেনি। এইসব ব্যর্থতা অবশ্যই জামাত এবং অন্য রাজনৈতিক দল বিএনপিকে ভোগাবে। এইসব ব্যর্থতার পরিপ্রেক্ষিতে বিএনপি এবং জামাত বড় সংগঠন হিসেবে কোন পথে এগুবে? ব্যর্থতাকে শুধরাবে, নাকি এই ব্যর্থতাকে অস্বীকার করে তারা নতুন বয়ান হাজির করবে? সেটা হচ্ছে বড় বিষয়।
আর এই ৩ টি ব্যর্থতার বাইরে গণ অভ্যুত্থানের জন্য নির্মম পরিহাস হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব তৈরি হওয়া। এই দূরত্ব শুধুমাত্র কথার মধ্যে আর সীমাবদ্ধ থাকছে না। সম্ভবত আগামী নির্বাচনে ২ টি দল আলাদাভাবেই নির্বাচন করবে। অর্থাৎ একটি দল ক্ষমতায় যাবে, তাদের নেতৃত্বে জোট, আরেকটি দল ক্ষমতার বাইরে থাকবে। এই হচ্ছে সমীকরণ। অথচ এই গণ অভ্যুত্থানের বাংলাদেশকে সুস্থির এবং সুগঠিতভাবে এগিয়ে নিয়ে যেতে হলে ২ টি দলের যূথবদ্ধতা প্রয়োজন আছে। সেই উপলব্ধি ২ টি দলের নেতাদের মধ্যেই দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন। সবার জন্য নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।